2024-25 অর্থবছরের প্রথম 9 মাসে জুলাই থেকে মার্চ পর্যন্ত তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশ আয় করেছে 30.25 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় 10.84% বেশি। তবে এই উন্নয়নের পেছনে রয়েছে একটি অন্ধকার দিক। উৎপাদন বাড়ছে, সাথে বাড়ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, ফলে কমছে প্রাকৃতিক সম্পদ আর বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। তৈরি পোশাক খাত একাই দেশের মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের 15.4%-এর জন্য দায়ী। জাতিসংঘের জলবায়ু চুক্তি অনুযায়ী বাংলাদেশকে 2030 সালের মধ্যে 15 থেকে 20% নির্গমন কমাতে হবে, নইলে এই খাত আন্তর্জাতিক বাজারে টেকসই সংক্রান্ত নীতি ও বিধিনিষেধের মুখে পড়বে। একদিকে টেকসই জ্বালানির দাবি, অন্যদিকে নিত্য নতুন প্রযুক্তি। অটোমেশনে উৎপাদনশীলতা বাড়লেও শ্রমিকদের জ্ঞান দক্ষতা কি সেই হারে বাড়ছে? সরকারের কাছে একটাই অনুরোধ যে এটা যদি না থাকে কখনো, তখন আমাদের এমন একটা পরিস্থিতি করে দেয় যেটা করে আমরা সমাজলীভাবে চলতে পারবো। আমাদেরকে অন্য কোনো কাজের প্রশিক্ষণ দিলে হয়তো অন্য কাজ করলে আমরা চলতে পারবো, যদি কাজ নাই দেয় আমরা তো চলতে পারবো না। ইলেকট্রিক কাজ শিখতে পারি, তারপরে টেলারি কাজ শিখতে পারে, অনেকে দেখা গেছে আপনার মাঠে কাজ শিখতে পারে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে জাস্ট ট্রানজিশন বা ন্যায্য জ্বালানি রূপান্তরের পথে রয়েছে বড় কিছু বাধা, যেমন নীতিগত অস্পষ্টতা, অর্থায়নের সংকট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রমিকদের অংশগ্রহণের ঘাটতি। আমরা নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধি দুটোকে যদি করি, তাহলে আমাদের অ্যাভারেজ বিদ্যুতের খরচ এবং জ্বালানির খরচ এটা কমে যাবে, অর্থাৎ প্রফিট মার্জিন এখন যেটা থাকছে সেটা আরও বাড়বে। নতুন যে নবায়নযোগ্য জ্বালানি পলিসি গভর্নমেন্ট তৈরি করছে, সেখানে এই ডিউটিগুলো শুল্কে অব্যাহতি দেওয়ার কথা বলা আছে, সেটা যদি করা হয় তাহলে এই ট্রানজিশনটা দ্রুত হবে। বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের পোশাক শিল্পে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে অর্থায়ন, নীতিগত সহায়তা এবং কারিগরি দক্ষতা উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এমপ্লয়মেন্টটা হতে হবে তাদের যে এক্সিস্টিং স্কিল আছে সেটাকে আপস্কেল করা, নতুন কিছু না। নতুন কিছু করলে সেটা তাদের পক্ষে সম্ভব হবে না, এবং তাদের যে এডুকেশন লেভেল আছে সেটাকে কনসিডার করে। পোশাক শিল্পে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষারও প্রশ্ন। তাই এই রূপান্তরে শ্রমিকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দাবি শ্রমিক সংগঠনগুলোর। যে জাস্ট ট্রানজ্যাকশনের যে ব্যাপারগুলো, এগুলো তার জানাটা একেবারে অসম্ভব ব্যাপার। মানে তারা আসলে জানে না এই ব্যাপারে। তাদেরকে যেন একটা অল্টারনেটিভ কাজের ব্যবস্থা করে দেন। অল্টারনেটিভ কাজের ব্যবস্থা না করে হঠাৎ করে একদিন দেখা গেল শ্রমিক এসে অটোমেশন হয়েছে এবং তার মেশিন আর নাই, এখানে সে আর কাজ করতে পারছে না। এইরকম একটা পরিস্থিতি যেন না হয়। পোশাক শিল্প মালিকরা বলছেন জলবায়ু সহনশীল কর্মসংস্থান তৈরির জন্য মালিকদের বিনিয়োগে উৎসাহিত করতে হবে। নবায়নযোগ্য প্রযুক্তি আমদানির ক্ষেত্রে শুল্ক হ্রাস করারও আহ্বান জানান তারা। আমাদের সেক্টরেই তাকে অন্য কোথায় প্লেসমেন্ট করা যায়, তাকে মাল্টি স্কিল অপারেশন শেখানো। আমাদের যখন নাকি একটা জায়গাতে লোক কম লাগে, তখন এটার প্রোডাক্টিভিটি বাড়ার কারণে আমার কিন্তু আরেকটা কর্মসংস্থান আমার ফ্যাক্টরির মধ্যে সৃষ্টি হয়। সেই জায়গাগুলোতে তাদেরকে মাল্টি স্কিল শেখানোর জন্য অলরেডি আমরা একটা প্রজেক্ট চালু করেছি, শ্রমিককে মাল্টি স্কিল দক্ষতা তাকে দেওয়া, যে কোনো কারণে যদি তার একটা স্কিলের সমস্যা হয়, তাহলে যেন সে অন্য স্কিল দিয়েও যেন সে তার কাজটা চালিয়ে যেতে পারে। নীতি সংশ্লিষ্টরা বলছেন যে কোনো রূপান্তরে সমন্বয়হীনতার কারণে এক পক্ষ সবসময় ক্ষতিগ্রস্ত হয়। তবে কিভাবে তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা যায় তা নিয়ে নীতি পরিকল্পনায় কাজ করছে অন্তর্বর্তী সরকার। পরিবেশের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে কিভাবে ট্রান্সফার করা যায় সেটা হয়েছে, কিন্তু তার কারণে শ্রমের ক্ষেত্রে যে প্রভাবটা এটা চিহ্নিত হয়নি। রূপান্তরিত জ্বালানির জন্য যে প্রযুক্তিগত বিকাশটা, সেখানে যেন প্রশিক্ষিত হয় শ্রমিক। আমরা ওই আমদানি করবো আর এখানে স্ক্রু ড্রাইভার লাগাবো এরকম যেন না হয়। আমরা সবচেয়ে বেশি জোর দিচ্ছি যে এই ন্যায্য রূপান্তরের জন্য কী কী দরকার, এবং তার জন্য শিল্পকে এবং শ্রমিককে কিভাবে প্রস্তুত হওয়া দরকার, এটি একটি। আর যারা এই পলিসিগুলো করতেছে তাদের মধ্যে সমন্বয় করা, আর সেখানে প্রত্যেকটা জায়গায় যাতে শ্রমজীবী মানুষের প্রতিনিধিদের, শিল্পের প্রতিনিধিদের অংশগ্রহণ থাকে। বিশেষজ্ঞরা মনে করেন টেকসই বিনিয়োগ, গ্রিন ফান্ডের কার্যকর ব্যবহার এবং অংশীদারিমূলক নীতির মাধ্যমে সম্ভব হবে এই জ্বালানি রূপান্তর। 2041 সালের মধ্যে বাংলাদেশ প্রায় 40% নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে এই লক্ষ্যমাত্রা নির্ধারণের দিকে যদি বাংলাদেশ অগ্রসর হয়, তাহলে শ্রমিকদের কাজের ঘাটতি এবং একই সাথে কাজের যে প্রয়োজনীয়তা, সেখানে একটি বড় ধরনের পরিবর্তন আসবে, যেটি হতে পারে বড় একটি চ্যালেঞ্জ। তাই বিশেষজ্ঞরা বলছেন পুনঃপ্রশিক্ষণ, কাজের দক্ষতা এবং একই সাথে যে সামাজিক ট্রেনিংগুলো রয়েছে সেগুলো যদি নিশ্চিত করা যায়, তাহলেই বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির যে লক্ষ্যমাত্রা সেটি
পূরণ করা সম্ভব। সিউল আহমেদ, এখন নারায়ণগঞ্জ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।